খুব ছোটবেলায় সকালে ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে দেখতাম আব্বু বাথরুমে গেলে আম্মা এদিক এদিক তাকিয়ে আব্বুর পকেট থেকে টাকা সরিয়ে রাখতো। চোখ বড় বড় করে যখন বলতাম, আম্মা তুমি কি আব্বুর পকেট থেকে টাকা চুরি করো, আচমকা আম্মা আটকে উঠতেন। তারপর মুখে আঙ্গুল দিয়ে ফিসফিস করে বলতেন, চুপ চুপ, তোর আব্বু শুনতে পাবে। ব্যাপারটা আমার কাছে খারাপ লাগতো। তুমি না বলে কেন টাকা নেবে? আব্বু চাইলেই তো টাকা দিত তোমাকে, কিন্তু সাহস করে বলতে পারতাম না। বাজার থেকে চালের বস্তা আনার পর রান্নার সময় মেপে মেপে যখন চাল নিতেন, তখন সেখান থেকে এক মুঠ চাউল একটা ডিব্বার মধ্যে রাখতেন। চালের বস্তা যখন শেষ হয়ে যেত বা কোনো কারণে চাল আনতে দেরি হলে আম্মা সেই চাল রান্না করতেন। মাছ মাংসের ক্ষেত্রেও তা, আব্বু বাজার থেকে মাছ মাংস আনলে এক টুকরো বা দুই টুকরো করে রেখে দিতেন ফ্রিজে। সেগুলো জমে যখন অনেকগুলো হতো, সেদিন আম্মা বিরিয়ানি রান্না করতেন। খাবার টেবিলে যখন আব্বু বসে জিজ্ঞাসা করতো, কী ব্যাপার আজ বিরিয়ানি, কিন্তু আমি তো আজ মাংস আনিবেন নেই বাজার থেকে। আম্মা চোখ রাঙিয়ে দিয়ে বলতো, এত কথা বলো কেন, রান্না করেছি খাও, এত কিছু জিজ্ঞেস করো কেন। আর তারপর আব্বু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে যেতেন। ঈদের সময় আব্বু যখন আম্মার কাছে টাকা দিত ঈদের শপিং করার জন্য, তখন আমাদের 3 ভাগের 1 ভাগ রেখে দিতেন আম্মা নিজের কাছে, আর 2 ভাগ দিয়ে ঈদের শপিং করতো। তখন খুব রাগ হতো মায়ের প্রতি। ভাবতাম সব টাকা আম্মু নিজের জন্য রাখে, নিজের জন্য ভালো ভালো কাপড় কিনে। আমার সকল ধারণা ভুল প্রমাণিত হয় আমি যখন সাবালিকা হই তখন। তারপর কোনো এক বোর্ড পরীক্ষা আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন অপারেশন করতে হবে। আব্বুরও ব্যবসায় লস টানাটানি চলছে। সে সময় পুরো চিকিৎসার টাকা আম্মা দিয়েছে। আমি তখনও জানতাম না এসব টাকা আম্মার, পরে অবশ্য জেনেছিলাম। তারও কয়েক বছর পরের কথা, গ্রাম থেকে খবর এলো আমাদের জমির পাশের জমি বিক্রি হবে। 2 জমির 1 লাইন। আব্বু কিনবে না করেও বলে কিনলেন। সব টাকা জোগাড় করার পর আবার দেখা গেল আরও 2.5 লাখ টাকার শর্ট। হুট করে একসাথে এতগুলো টাকা কেউ দিতে রাজি হলো না। সে সময় আম্মা দিল 2.5 লক্ষ টাকা। একজন 24 ঘন্টা সংসারের পিছনে ছুটে চলা নারীর 2.5 লক্ষ টাকা দেওয়া চারটিখানে কথা না। সবাই অবাক হয়েছিল, কিন্তু সবার আড়ালে হেসেছিল আমার আব্বু। আমার জহুরি চোখ সেটা ধরে ফেলেছিল। আব্বু সেই জন্যই আমার মা নামেই কিনলেন। আমার বিয়ের দিন আমার সাজানোর পরে আমার মা আমার রুমে এলেন এবং সবাইকে বের করে দিলেন সেখান থেকে। 2টো বালা আমার হাতে পরিয়ে দিতে দিতে বললেন, তোমার গুণধর বাপ বহুবার ব্যবসায় লস খেয়েছে, তার খেসারত দিতে হয়েছে আমাকে। প্রথমবার লস হওয়ার পর তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে লস হয়েছে, তখন সেই লস কাটিয়ে ওঠার জন্যই সে আমার সব গয়নাগুলো শখের বিক্রি করে ফেলেছে। আমি তোমাকে বুকে জড়িয়ে কান্না করেছিলাম। টানা 1 মাস তোমার গুণধর বাপের সঙ্গে কথা বলিনি আমি, সেই অভিমানে। এরপর ব্যবসায় যখন লাভ হলো তখন তার থেকেও বেশি গয়না আমাকে বানিয়ে দিয়েছিল, কিন্তু সেগুলো তো আর পাইনি। ছোটোবেলায় বলতে, আম্মা তুমি কি আব্বার পকেট থেকে চুরি করে এখনো? এই চুরির টাকায় তোমার মা অনেক কিছু করেছে, এই বুদ্ধি তোমার নানুই দিয়েছে। সংসারে মেয়েদের টাকা হলেই হবে না, বরং সঞ্চয় আর হিসেবি হতে হয়। মানুষের অবস্থান কই থেকে কই চলে যায় বলা তো যায় না, সংসার কিন্তু মেয়েরাই ধরে রাখে। সংসারের উন্নতি আর অবনতি একটা মেয়ের মধ্যেই থাকে। আশা করি তুমিও আমার মতো হবে। এক বর্ষমুখর সন্ধ্যায় আব্বুর সঙ্গে শ্বশুরবাড়ির গল্প করছিলাম, আর আম্মা রান্নাঘরে খিচুড়ি রান্না করছে। গল্পের এক ফাঁকে আব্বু তার মোটা ফ্রেমে কালো চশমাটা চোখ থেকে নামালেন আর বললেন, আমার দৃষ্টিতে তোমার আম্মা একজন আদর্শ নারী। ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞতা হওয়ার পরেও অসতর্কতার কারণে আমি বহুবার লস খেয়েছি। তোমার আম্মা আমাকে ততবারই সাপোর্ট করেছে। টানাটানির দিন গিয়েছে আমাদের, তখন তুমি খুব ছোট। অন্য সব নারী হলেও দৌড়ে পালাতো, কিন্তু সে আমাকে মেন্টালি সাপোর্ট করেছে। আমার পকেট থেকে যে রোজ টাকাগুলো তোমার মা সরাতেন, এই ব্যাপারটা আমি জানি। আমি যে জানি সেটাও তোমার মা জানে। তাই তো সব সময় আমি আমার পকেটে 50 টাকা কিংবা 100 টাকা রাখতাম তোমার মায়ের জন্য। সে আমার পরিপূর্ণতা। সে না থাকলে কবেই যে তলে যেতাম। একজন স্বামী একজন স্ত্রীর সাপোর্ট পাশে থাকা যে কি, সেটা বলে বোঝাতে পারবো না। আমি চাইবো তুমিও নিজেকে তোমার মায়ের মতো গড়ে তোলো, যাতে তোমার স্বামীও একদিন তোমাকে নিয়ে গর্ব করে। তোমার আম্মাকে আমি মাঝে মাঝে বলি, এত কিছু পরও তুমি আমাকে কেন ছেড়ে গেলে না? আম্মা কি বলে জানো? আমি আব্বুর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালাম। তারপর তিনি বললে
বলো তো তোমাকে, আমার মা হঠাৎ করে উত্তর দিল, বলো তো তোমাকে কেন বিয়ে করেছি? তোমার হাড় মাংস খাওয়ানো অবধি তোমার রেহাই নেই। বলেই তিনি হু হু করে হাসতে লাগলেন, তৃপ্তির হাসি। সে হাসিতে ছিল মনের মতো জীবনসঙ্গী পাওয়ার উপচে পড়ার আনন্দ। হ্যাঁ, এই কথাগুলো আসলে প্রত্যেকটা আমাদের মতো প্রত্যেকটা মেয়েদেরই জানা উচিত, বোঝার উচিত। জানি না জীবনে কতটুকু সাপোর্ট করতে পেরেছি স্বামীর, তবে হ্যাঁ, এই গল্পটা শোনার পরে ইনশাল্লাহ ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো আমার হাজব্যান্ডের সাপোর্ট আমি করে যাব, এবং আমার মেয়েদেরকেও শেষ শিক্ষাটাই আমি দেওয়ার চেষ্টা করব। আপনি করবেন তো? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।